জুলাই থেকে পাঠজাতি স্কুল ব্যাগ ও পোশাক দেবে সরকার। প্রথম ধাপে প্রতি উপজেলায় 2 প্রতিষ্ঠান পাবে এই সুবিধা, জানালেন মাহাদি আমিন। শুরু হচ্ছে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই। চলবে আজ ও কাল। সুষ্ঠু ও স্বচ্ছভাবে শেষ করার প্রতিশ্রুতি ইসির। মানবতাবিরোধী অপরাধে কাদের সহ 7 জনের বিরুদ্ধে জেরা। 6 হত্যা ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন। জিয়াউল আহসানের মামলায় ফের সাক্ষ্য। এবং হরমুজ প্রণালী মুক্ত করতে লন্ডনে 30 দেশের বৈঠক। ইরানের তেল বাণিজ্য অচল করার হুমকি যুক্তরাষ্ট্রের। যুদ্ধবিরতি বাড়লেও বহাল থাকবে নৌ অবরোধ। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। জুলাই থেকে শিক্ষার্থীদের পাঠজাত স্কুল ব্যাগ ও পোশাক দেবে সরকার। পাইলট প্রকল্প হিসেবে শুরু হচ্ছে এই কার্যক্রম। প্রথম মাসে 1 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে ব্যাগ ও ড্রেস দেওয়া হবে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সব শিক্ষার্থীদের একই রকম পোশাক দেওয়া হবে, যা সমন্বয়ের দায়িত্ব থাকছে শিক্ষা, পাঠ, বস্ত্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। সকল প্রাইমারি স্কুলের স্টুডেন্টের একই রকমের ড্রেস হবে, মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা, ব্যাগ মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। রাস্তাতে যাওয়ার সময় যে কেউ দেখলেই যেন চেনে যে এই বাচ্চাটি প্রাইমারি স্কুলে পড়ে। দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাঠজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। ইনশাআল্লাহ জুলাই শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলা প্রতি মাসে প্রাথমিক বিদ্যালয় পাবে এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। আমরা সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। চলতি অর্থ বছরের বড় মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। 3রা মে থেকে 31শে আগস্ট পর্যন্ত ধান, চাল সংগ্রহ করা হবে। 36 কেজি টাকা দরে 5 লাখ টন বোরো ধান, 49 টাকা কেজি দরে 12 লাখ টন সিদ্ধ চাল, 48 টাকা দরে 1 লাখ মেট্রিক টন আতপ চাল ও 36 টাকা কেজি দরে 50,000 মেট্রিক টন গম ক্রয় করা হবে। খাদ্য পরিকল্পনা সংক্রান্ত কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নিরাপত্তার মজুদের স্বার্থে বাড়তি চাল কেনার পরিকল্পনার কথাও জানান তিনি। বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি 36 টাকা নির্ধারণ করেছি, যেটা পূর্বের দামে আগে যেভাবে সংগ্রহ করা হয়েছিল একই। সিদ্ধ চালের ক্ষেত্রে 49 টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে আগের মতো। আতপ চালের ক্ষেত্রেও তাই 48 টাকা কেজি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ ও কাল 2 দিন ব্যাপী চলবে এই কার্যক্রম। বেলা 2টা থেকে এবং কাল সকাল 10টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। ইসি জানিয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী নিজে এবং তাদের প্রস্তাবক সমর্থক উপস্থিত থাকতে পারবেন। চলমান জ্বালানি সংকটে দেশের টেলিযোগাযোগ সেবা সচল রাখতে জরুরি তৎপরতা শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করতে জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেয়ার লক্ষ্যে আজ যৌথ সভা ডেকেছে সংস্থাটি। দুপুর 2:30টায় রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির কার্যালয়ে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, মোবাইল অপারেটর এনটিটিএন ও টাওয়ার কোম্পানির শীর্ষ নির্বাহী এবং এমটবের প্রতিনিধিরা অংশ নেবেন। জ্বালানির দাম বৃদ্ধির পরও তেল সংগ্রহে ভোগান্তি কাটছে না পেট্রোল পাম্পে। এখনও যানবাহনের দীর্ঘ সারি। পরিবহন চালকরা বলছেন, সব ফিলিং স্টেশন সচল না হলে ভোগান্তির কিছু ছাড়বে না। আর বিপিসি জানিয়েছেন, ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ বাড়ানো হয়েছে।
বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। জ্বালানি তেলের জন্য অপেক্ষা শেষ হচ্ছে না পরিবহন চালকদের। মধ্যরাতের দিকেও আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে গিয়ে অনেকেই জানতে পারেন তেল পেতে অপেক্ষা করতে হবে 12 ঘন্টার মতো। মোটামুটি একই চিত্র রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পেই। বাসায় যাওয়ার জ্বালানিও থাকে না অনেকের গাড়িতে। উপায়ন্তর না দেখে বাইকেই হেলিয়ে দেন ক্লান্ত শরীর। তেল আসলে ওই সোনার হরিং হয়ে গেছে, কারণ যখনই তেল নিতে আসি 2-3 ঘন্টা এরকম লেগে যাচ্ছে। যেরকম আজকে আসছি 7টা বাজে, 10টা বাজে পাম্প অফ করে দিচ্ছে, কিন্তু তেল পাইনি, এই জন্য বসে আছি। আমি অলমোস্ট গাবতলী, মহাখালী, কলেজ গেট, আসাদ গেট সব জায়গায় ঘুরে আসলাম, কোনো জায়গায় তেল দিচ্ছে না। তেলের জন্য আমরা মনে করেন যে 2টা বাইক পাক দিছি, কোনো পাম্পে, সব পাম্প বন্ধ, কোনো পাম্পে তেল পাইতেছে না। তেল কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন ভোক্তারা। এখন তো আমরা শুধু তেল পাম্প পাহারা দিচ্ছি, বাসায় যাওয়ার সুযোগ নাই। পাগলের মতো এখানে আসি। আমার বউ এখান থেকে আমার জন্য খুব টেনশন করতেছে, এখন বউ পাহারা দিব না তেল পাহারা দিব। এখন আমার তেল তো খুব প্রয়োজন। আবার অনেক ফিলিং স্টেশন এখন পর্যন্ত বন্ধ রয়েছে। ক্রেতারা বলেন সবগুলো পাম্প সচল না হলে ভোগান্তি কমবে না। আমার মতামত হচ্ছে সব পাম্পই খুলে দেওয়ার দরকার, আর সব পাম্পে ওইভাবে তদারকি করার প্রয়োজন যেন সবাই যেন সমানভাবে পায়। সবগুলো পাম্প খুলে দিলেই মনে হয় ভালো হয়, কারণ সরকার তো বলতেছে যে যথেষ্ট পরিমাণ তেল আছে। যদিও বিশ্বজুড়ে জ্বালানি তেলের অস্থির অবস্থাকে বিবেচনায় নিয়ে অনেকেই মেনে নিচ্ছেন পরিস্থিতি। সরকারের দোষ দেওয়া লাভ নেই। এখন সংকট যখন বাইরের বিশ্বতে কিন্তু সংকট চলতেছে, শুধু বাংলাদেশে না। এতে আমি মনে করি এখন যা হয় কিছু করার নেই। সরকার যথেষ্ট চেষ্টা করতেছে তেল রপ্তানি করার জন্য বাংলাদেশে। বিপিসি জানিয়েছে জনদুর্ভোগ লাঘবে ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে জ্বালানি তেলের সরবরাহ। সংস্থাটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্টেশনগুলোতে ডিজেল ও পেট্রোলের সরবরাহ 10% এবং অকটেন সরবরাহ বাড়ানো হবে 20%। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। গুমখুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ফের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হচ্ছে এই সাক্ষাৎকার। একই ট্রাইব্যুনালে টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষীর জেরা রয়েছে। এদিকে ট্রাইব্যুনালের 2-এ কুষ্টিয়ার 6 জন হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হচ্ছে। এর পাশাপাশি ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষীর জেরা হওয়ার কথা রয়েছে। দর্শক, এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, ট্রাইব্যুনালের আজকের বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানাবেন। আসাদ, আমি এই মুহূর্তে ঠিক অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনেই কিন্তু আছি। ট্রাইব্যুনালের বিষয় সম্পর্কে বলার আগে এই অ্যাটর্নি জেনারেলের বিষয়ে কিছু বলতে চাই। সেটি হচ্ছে তিনি একটু আগে যে কথা বলেছেন, তিনি মূলত বলেছেন যে সপ্তাহে 2 দিন ভার্চুয়ালি যে আদালতের কার্যক্রম চলবে, যে সুপ্রিম কোর্টের কার্যালয় চলবে, সে বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে প্রধান বিচারপতি নির্দেশক্রমে কিন্তু তারা কাজ হয়তো ইতিমধ্যে শুরু করে দিয়েছেন, যে সপ্তাহে 2 দিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি মামলার কার্যক্রম চলবে, এবং তিনিও কিন্তু আজকে ভার্চুয়ালিভাবে কাজকর্ম করেছেন এবং এখনও কিন্তু চলছে তার কার্যক্রম। তো তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে ভার্চুয়ালি আদালতে কার্যক্রম করার একটি সুবিধা হচ্ছে যে অপ্রয়োজনীয় কিন্তু যে বিষয়াদি থাকে সশরীরে কার্যক্রমে সেগুলো কিন্তু হয় না। প্রয়োজনীয় কাজগুলো কিন্তু দ্রুতই সারা যায় ভার্চুয়ালিভাবে, যে কারণে এই ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে একটি সুবিধা রয়েছে। তবে অসুবিধাও তিনি স্বীকার করেছেন যে সশরীরে যে বিস্তারিতভাবে যেসব কাজগুলো করা যায় সেক্ষেত্রে কিন্তু এই ভার্চুয়ালিতে কিন্তু একটু সীমাবদ্ধতা রয়েছে, এবং যদিও সেই সীমাবদ্ধতা যে খুব বড় কিছু তা কিন্তু না, এবং তিনি মনে করছেন না যে এতে কোনো খুব বেশি একটা সমস্যা হবে। তবে আরেকটি বিষয় তিনি যেটি জানিয়েছেন যেটি হচ্ছে এটি কিন্তু দীর্ঘমেয়াদী না, এটি কিন্তু স্বল্পমেয়াদী, অর্থাৎ এটি একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে। যদিও এটি কবে নাগাদ এটি আবার সশরীরে কার্যক্রম শুরু হবে সে বিষয়ে কিন্তু তিনি বলেছেন যে এখনই সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, সেটি পরে নিয়ে সিদ্ধান্ত হবে। এদিকে আসাদ, ট্রাইব্যুনালের বিষয়টি সেটি হচ্ছে যে নরসিংদীতে জুলাই আন্দোলনের চলাকালে
নরসিংদীর যে হত্যাকাণ্ডে যে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, তিনি কিন্তু যে আসামি, তিনি কিন্তু জামিন চেয়েছেন। তবে জামিনের বিষয়ে কি হয়েছে এটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, এটি কিন্তু পরবর্তীতে জানা যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার বিষয়ে যে কোটি টাকার অর্থ চাওয়ার যে বিষয়ে একজন প্রসিকিউটরের নামে উঠেছিল, যে সাবেক প্রসিকিউটর সাইমুন রেজা তালুকদার, তার বিষয়ে কিন্তু একটি প্রাথমিক সত্যতা পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। তো সেই বিষয়টি কিন্তু একটি প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয় পর কিন্তু একটি কার্যক্রম কিন্তু গ্রহণ করা হবে, যদিও সেটি নিয়ে পরবর্তীতে জানা যাবে এবং তদন্ত প্রতিবেদনও আরো পরে দেওয়া হবে। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। সচিব, দর্শক, ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মুদাসসির আলী। গত বছর ডেঙ্গুর ভয়াবহতায় বিপর্যস্ত ছিল উপকূলীয় জেলা বরগুনা। সেই রেশ কাটতে না কাটতেই জেলাটিতে এবার জেঁকে বসেছে হামের প্রাদুর্ভাব। স্বাস্থ্য অধিদপ্তরের বরগুনারকে হামের হটস্পট ঘোষণা করলেও মাঠ পর্যায়ে চিত্র আরও উদ্বেগজনক। চিকিৎসকরা বলছেন পুষ্টিহীনতা আর জলবায়ুর প্রভাব এবং অসচেতনতায় এই প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এক্ষেত্রে গবেষণার তাগিদ দেন তারা। গোলাম হায়দারের স্বপনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে নিত্য সংগ্রাম করা উপকূলীয় জেলা বরগুনায় নতুন লড়াই এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে। 1 বছর আগে ডেঙ্গুর ভয়াবহতা মোকাবেলা করতে হয়েছে এই জেলাকে। এবছর আবার হামের থাবা, ফলে সংক্রামক ব্যাধির কারণ আলোচনার কেন্দ্রে রয়েছে বরগুনা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এরই মধ্যে 207 জনের শরীরে উপসর্গ দেখা দিয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে 37 জনের। হাম সন্দেহে 3 শিশুর মৃত্যুর খবর জনমনে ছড়িয়েছে আতঙ্ক, আর বিভিন্ন উপসর্গ নিয়ে প্রতিদিন বাড়ছে রোগী। বাচ্চার চোখ লাল ছিল হালকা, উনি বলছে যে কোনো সমস্যা নাই, ওষুধ লেখা দিচ্ছে, কোনো কিছু বুঝি না, জ্বর বেশি, তার কারণে আমরা এই জায়গায় এসে ভর্তি হয়েছি। সরকারি হিসাবের বাইরেও বাস্তব চিত্র আরও ভয়াবহ। গ্রাম অঞ্চলে জ্বর ও ফুসকুড়িকে সাধারণ রোগ মনে করে অনেকেই ঘরে চিকিৎসা নিচ্ছেন, ফলে সংক্রমণের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না। এর বছরে কিন্তু আমরা ভ্যাকসিন যে ওপি ছিল আমাদের, যেটাতে ভ্যাকসিন কেনা হইতো, ওইটা কিন্তু আমাদের এখন আর নাই। এবং সেটা থেকে হচ্ছে পরবর্তীতে যে গভর্নমেন্টের যে বাজেট বরাদ্দ যেটা হয় সরকারি বাজেট থেকে, জিওবি পরিচালন বাজেট থেকে, সেটা কিন্তু বরাদ্দ হয় নাই তখনও। পরিসংখ্যান বলছে আগে টিকাদানের হার 90% বেশি থাকলেও বর্তমানে দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছে অনেক শিশু। পূর্ণাঙ্গ ল্যাবরেটরি না থাকায় নমুনা পাঠাতে হয় ঢাকায়। তবে সারা দেশের মতো বরগুনাতেও সংক্রমণ কিছুটা কমেছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। পরিসংখ্যান মতো প্রতিদিন একটা স্ট্যাটিক লেভেলে থাকতেছে, 4টা 5টা 6টা এরকম, এর বাইরে কিন্তু বাড়তেছে না। তার মানে এটা একটা ভালো জিনিস। টিকার কার্যক্রমই একমাত্র চিকিৎসাই এখানে আসলে টিকার কার্যক্রম, ভ্যাকসিনেশন প্রোগ্রাম। আমরা যদি তা করতে পারি, ইনফেকশন চেইনটা যদি ব্রেকডাউন হয়, আশা করছি এটা নিয়ন্ত্রণে চলে আসবে। এইদিকে প্রতি 4 বছর পর ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হওয়ার কথা স্বীকার করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। যে কোনো কারণটা আসুক সেটা মোকাবেলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা সহ আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করি। আপনারা দেখছেন যে ডেঙ্গুকেও আমরা যেভাবে মোকাবেলা করতেছি, আমরা কোভিডকেও মোকাবেলা করছি। আমার বিশ্বাস এই হামকেও আমরা মোকাবেলা করতে সক্ষম হব। হাম ছোঁয়াচে হওয়ায় উপকূলীয় এই জনপদে প্রতি মুহূর্তেই বাড়ছে উদ্বেগ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। দীর্ঘদিনের স্বপ্ন বুকে নিয়ে আল্লাহর ঘরে যাচ্ছেন তারা। এবার সরকারের পক্ষ থেকে নেয়া সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানান হজ গমনেচ্ছুরা। হজ ক্যাম্প থেকে ইমিগ্রেশনের সবকিছু সম্পন্ন করা যাচ্ছে নির্বিঘ্নে। পবিত্র নগরীতে গিয়ে নিজের এবং মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করার কথা বলেন হজযাত্রীরা। আরও জানাচ্ছেন তারিকুল ইসলাম। সাদা ইহরামে সজ্জিত হাজারো হজযাত্রী প্রস্তুত জীবনের সবচাইতে পবিত্র সফরের জন্য। প্রতিদিনই নির্ধারিত ফ্লাইটে করে তারা পাড়ি দিচ্ছেন সৌদি আরবের উদ্দেশ্যে। আল্লাহর ঘর কাবা শরীফ জিয়ারতের স্বপ্ন এখন বাস্তবের পথে হজযাত্রীদের। পবিত্র সফরে নিজেদের পাশাপাশি পুরো মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করবেন তারা। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে আল্লাহর ইসলাম। ইসলাম ধর্মকে আল্লাহ জয় করুক। দোয়া করি সবাই আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ভালো রাখেন, আর যারা যেন হজ করতে পারেন তারা যেন সবাই যেন হজ করতে পারে, এই দোয়াটা বিশেষভাবে করবো আমি। মুসলিম উম্মাহ যেন সুখে শান্তিতে থাকতে পারে, এটাই আমরা আশা করব, এটাই দোয়া করব। সারা বিশ্বের মুসলমান জাতিকে যেভাবে বিদ্রোহীরা অত্যাচার অবিচার করছেন, মহান রব্বুল আলামিন তাদেরকে যেন সেই অভিশপ্ত
ধ্বংস করেন। সরকারের পক্ষ থেকে নেয়া সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ গমনেচ্ছুকরা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পরিবেশ পাইছি আমরা এখানে এসে। হজের যে খরচটা নির্ণয় করেছে সরকার মোটামুটি স্বাভাবিক, আলহামদুলিল্লাহ। অন্যান্য কান্ট্রির সাথে মিল করে যা দেখলাম যে আমাদের বাংলাদেশের যে টাকাটা সেটা সহনীয় পর্যায়ে আছে। হজযাত্রাকে কেন্দ্র করে আশকোনা ক্যাম্প ও বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওনাদের কোনো তথ্য বা আমাদের কোনো তথ্য তাদের যদি প্রয়োজন হয় আমরা শেয়ার করছি, ওনারা আমাদেরকে শেয়ার করতেছে, এভাবে আমরা পুরো একটা টিম ওয়ার্ক করতেছি। এবছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮,৫০০ সৌদি আরবে যাবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনিতে এবছর পুরো কাবা মুখরিত করবে বাংলাদেশের প্রায় ৭৮,৫০০ হাজি। সবার একটাই প্রত্যাশা, পুরো মুসলিম উম্মাহ যেন থাকে শান্তিতে। ঢাকার হাজি ক্যাম্প থেকে তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে রাস্তা নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির বিরুদ্ধে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কবিরহাট উপজেলা এলজিইডি কর্মকর্তা। মোহাম্মদ সেলিমের তথ্যচিত্রে জানাচ্ছেন বিস্তারিত ডলি বিনতে মনোয়ারা। নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রায় ২৮টি নতুন ও পুরাতন রাস্তার অন্তত ৩০ থেকে ৩৫ কিলোমিটার অংশের সংস্কার ও পাকাকরণ কাজ চলমান। এরই অংশ হিসেবে উপজেলার ৭ নং বাটিয়া ইউনিয়নের পাঁচকি পুকুর থেকে মন্তাজের টেক পর্যন্ত ১১০০ মিটার সড়কটির কাজও চলমান। এতে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ও কবিরহাট উপজেলা এলজিইডি অফিসের বিরুদ্ধে। কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হলেও অভিযোগ উঠেছে নিম্নমানের ইটের খোয়া ও ব্রিক ফিল্ডের চুল্লির ছাই মাটি ব্যবহার করা হচ্ছে। ইটের খোয়ার সাথে প্রচুর পরিমাণে রাবিশ মেশানো হচ্ছে, যা রাস্তা নির্মাণে একদম ব্যবহার অনুপযোগী। ২ নম্বর ইট আর সাইডে মাড়িও দেন না, কিছুদিন হলে বর্ষা হইলে রোড ভাঙি হয়ে যাবে। উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া, ভুইয়ারহাট, আব্দুল্লাহ মিয়ারহাট, এনআরডিএস সংযোগ সড়ক সহ এলজিইডির চলমান সব কাজেই একই ধরনের নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, ১ কিলোমিটার রাস্তার কাজে মাঝখানে খালি রেখে দুই দিক থেকে রাস্তা পাকার কাজ করে যাচ্ছে। এমন অনিয়মে এলাকাবাসীর মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। আগায় মাথায় দুইটা রোডে ২ সাইড জন করছে, বিস্কিনার রোডটা করব কানে। স্থানীয়রা জানান, কাজের নিম্নমান দেখে কাজ বন্ধ করে দেওয়ার জন্য বলা হলে উল্টো তাদেরকে চাঁদাবাজ আখ্যায়িত করা হয়। কাজ অফ করে দিবার পরে এরা অভিযোগ উঠেছে আমাদের নামে। আমি, মতিউর রহমান এবং নুরুল মোল্লা আমরা নাকি ২ লক্ষ টাকা চাঁদা চাইছি। আপনার এই রোড থেকে যদি কেউ চাঁদা চায়, কেউ যদি 1 টাকা আপনার থেকে গুড চায়, এটা আমার ওই লোকের নাম ধরে আমাকে আগে বলবেন, তারপরে হবে। তবে আমার রোড কাজ একরুট হইতে হবে, ঠিক আছে? উল্লেখিত সড়কটি সহ উপজেলার চলমান সকল সড়কের কাজের বিষয় শুনতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কবিরহাট উপজেলা এলজিইডি কর্মকর্তা মোহাম্মদ ইসলাম হোসেন। আমি বক্তব্য দিতে হবে না। কেন দিবেন না? আপডেট খবর না জানি আমি রাস্তায় যাব, যাই তারপরে যদি আমার কোনো সমস্যা থাকে সেটা আমি তাকে আগে চিঠি দেবো রেকটিফাই করার জন্য, তারপরে হলো আপনার বক্তব্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কের কাজের মান ঠিক রেখে দ্রুত মানুষের চলাচল উপযোগী করবে, এমনটাই দাবি এলাকাবাসীর। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ডিজেলের সংকটের মধ্যেও স্বস্তিতে রয়েছেন কুষ্টিয়ার বোরো ধান চাষিরা। সংকটকালে তাদের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করছে জিকে সেচ প্রকল্প। কুষ্টিয়ার পাশাপাশি চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বেশ কিছু বড় চাষি এই সেচ প্রকল্পের পানিতে চাষাবাদ করছেন। মাজারুল ইসলাম খোকনের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ডিজেল সংকটের জেরে সেচ নিয়ে অন্য জেলার চাষিদের যেখানে চিন্তার শেষ নেই, সেখানে মুসলিমউদ্দিন রয়েছেন বেশ খুশ মেজাজে। ডিজেলের জন্য তাকে ধর্ণা দিতে হচ্ছে না পাম্পে বা তেলের দোকানে। জিকে সেচ প্রকল্পের পানিতেই চলতি বছর ১০ বিঘা জমিতে নির্বিঘ্নে বোরো ধান চাষ করছেন তিনি। জিকির পানি আসে খুব সুবিধা, তেল লাগছে না, তেল তো পাওয়া যাচ্ছে না সিরিয়ালে। আমরা ২০০ টাকা দিয়ে সারা বছর ১ বিঘা পানি পাচ্ছি, আর পানির কোনো সমস্যা নাই, পানি আসছে সুন্দর মতো। বড় চাষিরা জানান, স্যালো মেশিন বা বৈদ্যুতিক পাম্পের সাহায্যে সেচ দিলে বিঘায় খরচ পড়ে অন্তত ৫,০০০ টাকা। সেখানে জিকের পানির জন্য ব্যয় হয় মাত্র ২০০ টাকা। জিকে প্রজেক্টের পানি উন্নয়ন বোর্ডের যে পানিটা পাওয়াতে
কৃষক যে এত এত সুন্দর উপকৃত হয়েছে, তাতে জ্বালানি তেলের জন্য ঝামেলায় মোটেই পোয়াতে হয় না। ডিজেলের কোনো প্রয়োজন হচ্ছে না ধান আবাদের জন্য। সেচ ব্যবস্থার মাধ্যমে আমরা পানির পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি। জিকে শাখা উপশাখা খাল সংস্কারের পাশাপাশি সারা বছর যাতে সেচ সুবিধা পাওয়া যায় এমন দাবি চাষিদের। আমার মাঠের বেশিরভাগই ক্যানেলের পানি এখন মাঠে যাচ্ছে, খালি আমার না, অনেক কৃষকের। বছরে 200 টাকা করে দেওয়া লাগে। কুষ্টিয়া জেলা ছাড়াও চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বেশ কয়েকটি উপজেলার বড় চাষিরা এই সেচ সুবিধা পাচ্ছেন। জিকের পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছে স্থানীয় প্রশাসন। জিকে প্রকল্প কুষ্টিয়া অঞ্চলের জন্য অত্যন্ত একটি আশীর্বাদ বলবো, তবে আমরা প্রতিনিয়ত মাঠ পর্যায়ে তৎপর আছি। এই পানিটা সর্বোত্তম ব্যবহার করে ডিজেলকে সাশ্রয় করে বা জ্বালানির সংকটকে সাশ্রয় করে কৃষি উৎপাদন জন্য বৃদ্ধি করা যায়। কুষ্টিয়া জেলা প্রশাসক জানান, এই মুহূর্তে ডিজেলের উপর চাপ কমানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকদের স্বার্থ চিন্তা করে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। জিকের মাধ্যমে চাষিরা যেন বেশি পরিমাণ জমিতে সেচ দিতে পারে সেই বিষয়টির প্রতি এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তেলের ব্যবহারটা যতটুকু কম করা যায় আর কি কৃষক পর্যায়ে, আর এখানে যেহেতু সেই সুবিধাটা আছে, এই কারণে হলো যে আমাদের জেলা কৃষি কর্মকর্তা আর পানি উন্নয়ন বোর্ডের যে নেক্সেন মহোদয় আছেন তাকে আমরা বলেছি যে একটা সমন্বয় করে যতটুকু কৃষকদেরকে সুবিধা দেওয়া যায় এই প্রজেক্ট থেকে সেটা যাতে সম্ভব হয়। কুষ্টিয়ার বেড়ামারায় মূল স্টেশন থেকে পদ্মার পানি দুটি বৃহৎ পাম্পের মাধ্যমে জিকে খালে সরবরাহ করা হয়। এবছর 3টি জেলায় প্রায় 25,000 হেক্টর জমির বড় চাষি এই প্রকল্পে সেচ সুবিধা পাচ্ছেন। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কক্সবাজারের বিস্তীর্ণ লবণ মাঠ। হাজার হাজার একর লবণ মাঠ তলিয়ে গেছে পানিতে। প্রাকৃতিক দুর্যোগের চরম হতাশায় পড়েছেন প্রান্তিক লবণ চাষিরা। লোকসান গুণে অনেকেই মাঠ ছেড়ে বাড়ি ফিরছেন। সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান চাষিদের। আমানুল হকের বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। চলতি মৌসুমে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ লবণ মাঠে ভালো উৎপাদনের আশায় স্বপ্ন বুনেছিলেন চাষিরা, কিন্তু হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে চাষিদের সব স্বপ্ন। হাজার হাজার একর লবণ মাঠ তলিয়ে গেছে পানিতে। মুহূর্তেই গলে গেছে সাদা সোনাখ্যাত লবণ। লবণ চাষিরা জানান, প্রাকৃতিক দুর্যোগে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন তারা। জ্বরের কারণে আমাদের লবণের মাঠ বুঝিয়ে ফেলতে হচ্ছে। কালবৈশাখীর কারণে আমাদের বাসা ভেঙে গেছে, এরপরে লবণের মাঠে পানি ঢুকছে। চাষি ভাই গিয়া আইলা দরিয়ার মাঠ ধরি বেশি গুণারি, তারপরে লবণের না পাই। বহুদিন ব্যবসা আছে ফেলাই নেরি, যদি ক্ষতিগ্রস্ত চাষীদের সহায়তায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান এই লবণ চাষী নেতা। এই ঘূর্ণিঝড়ের কারণে পলিথিন চলে গেছে, মাঠের লবণ চলে গেছে এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কোনো প্রণোদনা সরকার থেকে এ পর্যন্ত আমরা পাই নাই। অতি শীঘ্রই যেন আমার এই 40,000 চাষীদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করলে আমরা উপকৃত হব। আবহাওয়া পূর্বাভাসের তথ্যের মাধ্যমে চাষীদের সতর্ক করা হয় বলে জানায় কৃষি বিভাগ। আবহাওয়ার পূর্বাভাসটা আবহাওয়া অধিদপ্তর দেয় এখান থেকে, প্লাস আমরা যখন খবর পাই আমরা আমাদের চাষীদেরকে, আমাদের যে সেন্টারগুলো আছে এগুলোর মাধ্যমে চাষীদেরকে আমরা সতর্ক করার চেষ্টা করি যে এই সময় একটা ঝড় হওয়ার সম্ভাবনা আছে, আপনারা মাঠে লবণ যাতে না গলে সেজন্য সতর্ক থাকেন। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত লবণ চাষীদের পাশে না দাঁড়ালে এই অঞ্চলের লবণ শিল্প বড় ধরনের সংকটে পড়তে পারে বলে মনে করেন সবাই। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ফিফা নতুন করে আরও বিশ্বকাপ টিকিট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে বিতর্কিতভাবে নতুন করেছে নতুন উচ্চমানের ক্যাটাগরি, যা ফুটবল ভক্তদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, বুধবার বাংলাদেশ সময় রাত 9টা থেকে তারা 104টি ম্যাচের জন্য ক্যাটাগরি 1, 2 এবং 3-এর অতিরিক্ত টিকিট বিক্রি শুরু করবে। এই বিক্রির সঙ্গে প্রথমবারের মতো যুক্ত থাকবে সম্প্রতি চালু করা ফ্রন্ট ক্যাটাগরি নামের একটি নতুন প্রিমিয়ার মূল্যমানের টিকিট ব্যবস্থা। দর্শক, শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই থেকে পাঠজাতি স্কুল ব্যাগ ও পোশাক দেবে সরকার। প্রথম ধাপে প্রতি উপজেলায় 2 প্রতিষ্ঠান পাবে এই সুবিধা, জানালেন মাহাদি আমিন। শুরু হচ্ছে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই, চলবে আজ ও কাল। সুষ্ঠু ও স্বচ্ছভাবে শেষ করার প্রতিশ্রুতি ইসির।
মানবতাবিরোধী অপরাধে কাদের সহ 7 জনের বিরুদ্ধে জেরা, 6 হত্যায় ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন, জিয়াউল আহসানের মামলায় ফের সাক্ষ্য। এবং হরমুজ প্রণালীর মুক্ত করতে লন্ডনে 30 দেশের বৈঠক, ইরানের তেল বাণিজ্য অচল করার হুমকি যুক্তরাষ্ট্রের, যুদ্ধবিরতি বাড়লেও বহাল থাকবে নৌ অবরোধ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদে বিকেলে 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohnatv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।